ভোরবেলার পাখিদের কিচিরমিচিরের শব্দে চারপাশ মুখরিত হলো। মহলঘরের মেঝেতে সূর্যের কড়া ঝিলিক পড়ছে। শীত প্রায় শেষের দিকে এখন। রায়ানের ডাকে ফারদিনের ঘুম ভাঙে। হকচকিত হয়ে শোয়া থেকে উঠে বসে সে। বুকের ভিতর দুকপুক শব্দটা স্পষ্ট শোনা যাচ্ছে। বোধহয় তার আশেপাশে সবাই এই শব্দ শুনতে পাচ্ছে। তার চোখ দুটো হঠাৎ গোল হয়ে উঠল। মনে যেন প্রসারিত অন্ধকারে ডুবে গেল। পলক পড়ছিল না। স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে রায়ানের দিকে। ভয়ের তীব্র ছায়া যেন চোখের গভীরে জমে উঠেছে। পাশেই রশিদ তালুকদার। সে বন্দিশালায় বন্দি নয়, মহলঘরে। রশিদ ফারদিনার মাথায় হাত বুলিয়ে বললেন, ভয় পেয়েছিস? ফারদিনা বিস্ময়ে তাকালো রশিদের দিকে। এরপর রায়ান, সায়েম, আবির, আদিব এবং কিছু দাসীরা উপস্থিত হলো। তাদের দিকে তাকালো ফারদিনা। দাসীদের হাতে খাবারের থালা। ফারদিনা সবার দিকে বেশ আতঙ্কিত দৃষ্টিতে দেখল। গত রাতের মাথায় আঘাত পেয়েছিল। মনে করতেই মাথায় হাত দিল। সবকিছু ঠিকঠাক আছে। স্বপ্ন দেখেছিল ফারদিনা। কঠিন স্বপ্ন। সে খুশি হয়েছে। স্বপ্ন বলে যা দেখেছে সবই মিথ্যে। হাঁফ ছেড়ে বাঁচল। ফারদিনা রশিদের প্রশ্নের জবাব দিল, খারাপ স্বপ্ন দেখেছিলাম, তাই ভয় পেয়েছে। তোকে নিয়ে গতকাল চিন্তায় ছিলাম। ঘরে না পেয়ে বাইরে খুঁজতে গিয়েছিলাম। এরপর জানতে পারি তুই মহলঘরে। তোর শরীর ঠিক আছে? রায়ান বলল, আমি ঠিক আছি। আদিব ফারদিনের পাশে বসলো। হাকিম কাজের জন্য দূরে গেছেন। দু একদিনে ফিরে আসবে। এরপর তোর চিকিৎসা করাবো। ততক্ষণ পর্যন্ত তুই ঠিক থাক, এই কামনা করি। ফারদিনার শরীরের জড়ানো শালটা শক্ত করে জড়িয়ে ধরল। গত রাতে স্বপ্ন দেখেছে, কিন্তু এখনো তা বিশ্বাস হচ্ছে না তার। সবকিছু কত স্পষ্টভাবে স্বপ্নের জগতে ফুটে উঠেছিল। ভাবতেই ফারদিনার শরীরে কাঁটা দিয়ে উঠছে। সুফিয়ানের সাথে আজকাল বেশি একটা দেখা করবে না বলে নিশ্চিত করলো। কেননা তার উপর নজরদারির জন্য খাস লোক রাখা হয়েছে। সে কখন ফারদিনাকে সুফিয়ানের সাথে দেখে ফেলে বলা যায় না। ফারদিনা আজকাল হতাশার চাদরে পুরোপুরি যেন ঢেকে যাচ্ছে। স্বপ্নের ভয়টা এখনো যায়নি। এত তাড়াতাড়ি যাবেও না। রশিদ ছড়ি হাতে উঠে দাঁড়ালেন। দৃঢ়স্থির কণ্ঠে দাসীদের বললেন, ফারদিনার যত্ন করো। এরপর ফারদিনার দিকে তাকিয়ে বলল, হাত মুখ ধুয়ে নাস্তা সেরে নে। কিন্তু আমার খেতে ইচ্ছে করছে না। যখন খেতে ইচ্ছে করবে তখন খাবো। আদিব ফারদিনার কপাল ছুঁয়ে বলল, শরীরে তো জ্বর নেই, তাহলে হঠাৎ তোর কি হলো? জানি না। যা, তুই হাত মুখ ধুয়ে আয়। আমি আজ তোকে নিজের হাতে খাইয়ে দিব। ফারদিনা বাধ্য হলো। বিছানা থেকে নেমে হাত মুখ ধোয়ার জন্য বাথরুমে প্রবেশ করলো। রশিদ সবাইকে লক্ষ্য করে বললেন, তোমরা দেখো ওকে খাওয়াতে পারো কিনা। আমাকে বের হতে হবে। দারোগার কাছে যাব বলে মহলঘর থেকে বেরিয়ে যান। কুদ্দুস তার পেছনে পেছন গেলেন। ফারদিনা হাত মুখ ধুয়ে আসলো। বিছানায় বসে পড়ে তিনজন দাসী কয়েক পদ খাবার নিয়ে এগিয়ে আসলো। দুধ ও মালাই, ঘি পরোটা আর রুটি, আলুর দম, ডিম ভাজা, সন্দেশ, সবগুলো খাবারই ফারদিনার পছন্দ। কিন্তু আজ খাবারের দিকে তাকালেই তার শরীরে জিম মেরে উঠছে। আদিবকে বলল, ভাই তোমরা যাও, আমি পরে খেয়ে নিব। পরে না, এখনই খেতে হবে। নিজের দিকে দেখেছিস, চোখ মুখ একদম শুকিয়ে গেছে। ফারদিনার বিরক্ত হলো। তখন উপস্থিত হলো জেবুন্নেসা। ফারদিনাকে আপ্যায়ন করে খাওয়ানো হচ্ছে, যা ওনার সহ্য হচ্ছে না। মুখ বেঁকছে মনে মনে বলল, যত সব আদিক্ষেতা। ফারদিনা একবার রায়ানের দিকে তাকালো। সে জানালা থেকে বাইরে দেখছে। সাইম বসে বসে সিগারেট টানছে। আরিফ চেয়ারে বসে ফারদিনার দিকেই দেখছে। তাকে জোর করে খাওয়ানোর চেষ্টা করা হচ্ছে। বিষয়টি তার সাথে অস্বাভাবিক মনে হলো। খাবারে বিষ আছে বলে মনে করলো। তার বাইরে সত্যটা জেনে এখন না জানার অভিনয় করছে। সে প্রমাণ ছাড়াই নিশ্চিত হলো। একদিন এক অজানা ব্যক্তি তার কাছে চিঠির মাধ্যমে বার্তা পাঠিয়েছিল। সে যার উপর সবচেয়ে বেশি ভরসা করছে, সেই তার ক্ষতির কারণ হবে, তার জীবনের ইতি টানবে। আদিব খাবারের লোকমা তুলে ধরল। আদিবকে ফারদিনা ভরসা করে। সেই আজ খাবারের জন্য জোর করছে। নিশ্চয় এর পিছনে গভীর রহস্য লুকিয়ে আছে। আদিব বলল, কি ভাবছিস, হা কর। ফারদিনা বলল, তোমরা খেয়েছো? না, তোকে খাইয়ে খাবো। তুমি আগে খাও, নয় আমি খাবো। আদিব বিনা দ্বিধায় এক লোকমা খাবার নিজের মুখে তুলে নিল।
এরপর ফারদিনার মুখে তুলে দিল। ফারদিনা আদিবের কণ্ঠনালীর দিকে তাকিয়ে আছে। খাবার চিবুচ্ছে, গিলছে না। সেও চিবুচ্ছে। আদিব যতক্ষণ না গিলবে ততক্ষণ গিলবে না। আদিব সেকেন্ড কয়েক পর গিলে ফেলল। ফারদিনাও দেখল। অবশেষে সে নিশ্চিত হলো খাবারে বিষ নেই। ফারদিনা প্রথম লোকমা খেলেও দ্বিতীয়বারের সময় বমি চলে আসে। হঠাৎ ফারদিনার মুখ ফ্যাকাশে হয়ে গেল। বুকের ভেতর কেমন উথাল-পাতাল। বসা থেকে উঠে ছুটে গেল বাথরুমের কোণে। পরের মুহূর্তেই গলা থেকে জোরে বেরিয়ে এলো বমির শব্দ। দাসীরা এগিয়ে গেল জল হাতে। আদিবসহ সবাই বেশ আশ্চর্যজনকভাবে তাকালো। জেবুন্নেসা কপাল আধবাজ করে দেখছে। রায়ান আরিফকে বলল, ওর শরীর অনেক খারাপ, জলদি হাকিমকে আনতে হবে। আদিব একজন দাসীকে বলল, আপাতত ওর বমি কমার কোনো উপায় আছে? দাসী বলল, টক টক খেলে বমি কমবে। তাহলে দাঁড়িয়ে আছিস কেন? দ্রুত নিয়ে আয়। দাসী ছুটে যায় রান্না করে। ফারদিনা আপাতত নিজেকে সামলে নিয়েছে। দাসীরা খাটে এনে বসায়। আদিব বেশ আদরে গলায় বলল, ঠিক হয়ে যাবি। আমরা দেখছি হাকিম কবে ফিরবেন। খোঁজ করছি অন্য হাকিমদের। এই ঘরে থাকবি নাকি তোর ঘরে দিয়ে আসবো? আমার ঘরে যাব। ফারদিনা নিজ ঘরে এসে শুয়ে পড়ে। সাথে তার ভাইয়েরা। জেবুন্নেসা পান মুখে বসলো একপাশে। ততক্ষণে ঝিলমিল ছুটে আসে ফারদিনার কাছে। ওর হাতে টক জাতীয় আচার, লেবু, তেঁতুল থেকে শুরু করে কয়েক ধরনের আচার রান্নাঘরে রান্না করতেছিল ঝিলমিল। একজন দাসী তখন ফারদিনার কথা বললে আচার নিয়ে হাজির হয়। আদিব ঝিলমিলকে বলল, আমার বোনের যত্ন নে, ওকে টক খাওয়া, বমি দিয়েছে। জেবুন্নেসা পিক ফেললেন পিকদানিতে। এরপর বললেন, আগেই বলেছিলাম অঘটন ঘটবে। এখন দেখেছিস তো? কে জানে কোথা থেকে কার ফসল নিজের। বাকি কথা বলল না। তার কারণ আদিব রাগান্বিত চোখে তার দিকে তাকিয়েছে। বলল, কোথা থেকে কি অঘটন ঘটিয়েছে মানে? কি বলতে চাচ্ছেন আপনি? তোরা ছেলে মানুষ, এই ধরনের লক্ষণ তোরা বুঝবি না। যা হাকিমকে নিয়ে আয়, সেই বুঝিয়ে দিবে। এই ধরনের লক্ষণ বুঝবো না মানে? রায়ান এগিয়ে এলো। আবার বলল, অসুস্থ হতেই পারে, হয়তো পেটে সমস্যা হয়েছে। খাওয়া দাওয়া ঠিক মতো করে না, সারাদিন এদিক সেদিক ঘুরে বেরিয়েছে, তাই এমনটা হয়েছে। জেবুন্নেসা হেসে বলল, আমার কথা বাসি হলেও মিষ্টি হবে। যত দ্রুত সম্ভব হাকিমকে নিয়ে আয়। বেশি দেরি হয়ে গেলে তোরা হয়তো নতুন মেহমান পাবি। সায়েম প্রচন্ড রেগে গেল। জেবুন্নেসা পেটে রেখে রেখে কথা বলছে, কিছু পরিষ্কার করে বলছে না। ফারদিনার রেগে রেগে জেবুন্নেসার দিকে তাকালো। কিছু বলল না। কিছু বললেই ঝগড়া বেঁধে যাবে। ফারদিনা এখন মোটেই ইচ্ছা করছে না ঝগড়া করতে। নিজেকে বড্ড ক্লান্ত লাগলো। ঝিলমিল ফারদিনার দিকে আচার এগিয়ে দিল। সে প্রথমে কাগজি লেবুর একটা টুকরো হাতে তুলে নিল। লেবুর গন্ধ নাকে আসতেই ফারদিনার স্নায়ুতন্ত্র যেন শীতল হলো। লেবুতে আছে সাইট্রিক অ্যাসিড। এটি পেটে হজম শক্তির নিঃসরণ বাড়ায়। ফলে খাবার দ্রুত হজম হয় ও বমি ভাব কমে। ফারদিনা বসে বসে কয়েক টুকরো খেলো। রায়ান এবং আদিব অপেক্ষা করছে ফারদিনা কখন বলবে, এখন আমি ঠিক আছি। অপেক্ষা করতে না পেরে রায়ানি জিজ্ঞাসা করলো, এখন ঠিক আছিস? বমির ভাব কমেছে? হুঁ। তোমরা যাও, আমি ঠিক আছি। আদিব ঝিলমিলকে লক্ষ্য করে বলল, ওর খেয়াল রাখিস। বলেই যেতেই ফারদিনা বলল, ভাই, সারাদিন ঘরের মধ্যে বসে থাকলে শরীর আরো খারাপ লাগবে, একটু বাইরে বের হই। প্রকৃতির মাঝে বের হলে ভালো লাগবে। ফারদিনার কণ্ঠে অনুরোধ। রায়ান রাজি হলো না। সাইম রায়ান ওর দিকে তাকালো। আদিব বলল, আচ্ছা, ঘুরে আয়, সাথে ঝিলমিলকে নিয়ে যা। তবে বাড়ির আশেপাশে অবধি সীমাবদ্ধ, এর থেকে দূরে যাবি না, ঠিক আছে? ফারদিনা মাথা কাত করে বুঝালো সে বুঝেছে। জেবুন্নেসা রাগে জলে ঘর থেকে বেরিয়ে যায়। রায়ান আদিব সায়েম তারাও বেরিয়ে যায়। ঝিলমিল ফারদিনার ঘনিষ্ঠ হয়ে বসলো। তোর সত্যি কি হয়েছে বলবি তো? আমার সত্যি আজকাল খেতে ইচ্ছে করছে না, শরীর ভালো লাগছে না। এমন কিছু করিসনি তো যাতে কোনো ক্ষতি হয়? ফারদিনার হঠাৎ করে ষষ্ঠ ইন্দ্রিয় যেন নিস্তেজ হয়ে গেল। মাথায় আওড়ালো, না। সকাল ৮টার দিকে ঘুম ভাঙল সুফিয়ানের। এখনো বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে। সাধারণ কেউ এত দেরিতে ঘুম থেকে ওঠে না। কেউ দেখলে বলবে জমিদারের মতো ঘুমাচ্ছে কাজকর্ম ফেলে রেখে। কাজকর্ম আছে, ফসল তুলতে হবে। বদ্রু হাবলু লাল মিয়া সুলেমানকে যবে থেকে কাজে লাগিয়েছে তখন থেকেই সুফিয়ান যেন একটু বিশ্রাম নেওয়ার সুযোগ পেয়েছে। আজ ওদের পারিশ্রমিক দেওয়ার দিন।
পারিশ্রমিক পেয়ে নিশ্চয়ই ওরা খুশি হবে। কাজের পর যখনই শ্রমিক কৃষক পারিশ্রমিক পায় তখন তাদের ঘাম ঝরার কষ্ট ভুলে যায়। সুফিয়ান উঠছে না। গতকাল সারা রাত প্রায় জেগেছিল। ফারদিনা চলে যাওয়ার পর রাঙ্গার কাছে প্রায় অনেকক্ষণ বসেছিল। ঠান্ডায় হাত পা অবশ হয়ে গিয়েছিল। রক্ত চলাচল প্রায়ই বন্ধ হওয়ার উপক্রম হয়ে গিয়েছিল। এরপর ঘরে ঢুকে বিছানায় শোয়। শুয়ে শুয়ে বেশ কিছুক্ষণ বই পড়েছিল। কিন্তু বইয়েই মন বসছিল না। ফারদিনের কথা বারবার মনে পড়ছিল। তার কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে যায়। ঘুমের ঘরে মিষ্টি একটা স্বপ্ন দেখেছিল। এখন মনে পড়ছে না স্বপ্নের কথা। হঠাৎ করে হয়তো মনে পড়বে। সুফিয়ান হামি তুলে উঠে বসল। অলস ভঙ্গিতে আলসে ভাঙতে ভাঙতে সুলেমানের কণ্ঠ ভেসে আসে। ভাই, এখনো ঘুমান নাকি? সুফিয়ান চাদরটা পেঁচিয়ে ঘর থেকে বাইরে আসে। সুলেমানের হাতে একটা সুচ বক্স নিয়ে দাঁড়িয়ে আছে। ওর বাকি তিনজন সঙ্গী ওকে বলেছে আজই যেন সুফিয়ানকে শেষ করে ফেলে, নয় ওকে ওরা শেষ করবে। সুফিয়ান ওর হাতে সুচ বক্স দেখে বলল, সকাল সকাল এসব দিয়ে কি করবি? সুলেমান কাঁপা গলায় বলল, আপনার দাড়ি গোঁফ বড় হয়ে গিয়েছে, ঠিক করা দরকার। গতকাল বলেছেন আজ করবেন, তাই বলে একবার ডুব দিল। সুফিয়ান দু চোখের ভ্রু কুঁচকে সুলেমানকে পর্যবেক্ষণ করলো। এরপর বলল, আমার দাড়ি গোঁফ ঠিকই আছে। তারপরও যখন তোর সুচ করার ইচ্ছা তো কর। আয়। সুফিয়ানের ঘরের ভেতর গেল। সুলেমান বারান্দায় বসে। সুফিয়ান দাঁত মেজে নিল। কলসি থেকে জল ঢেলে ঘরের পিছনে গিয়ে মুখ ধুয়ে ফেলল। গামছা দিয়ে মুখ মুছে ফেলল। চোখ দুটো লাল টকটকে। রাতে দেরি করে ঘুমানোর ফলে চোখ মুখ ফুলে গেছে। কিন্তু এরপরেও যেন তার সৌন্দর্য বৃদ্ধি পেল। সুফিয়ান ঘর থেকে একটা চেয়ার এনে বারান্দায় বসলো। চেয়ারের হাতলে দু হাতে ভর দিয়ে সাহেবের মতো বসলো। সুলেমান বলল, এভাবে বসবেন না। ব্রিটিশরা এভাবে বসে। আমাদের দেশে তো পুরোপুরি ব্রিটিশদের আয়ত্তেই। তাহলে তাদের ঘৃণা করছিস কেন? আপনার মুখে এই কথা মানায় না। তাদের থেকে সবাই মুক্তি পেতে চায়। ঠিক বলেছিস। আমার দাদাও তাদের ঘৃণা করত। মাটিতে একটা পিঁড়ি রাখা। সুফিয়ান সেটার ওপরে বসলো। সুলেমান তার সামনে বসে। সুলেমান প্রথমে খুর বের করে সুফিয়ানের গলার কাছে নিল। সুলেমানের হাত কাঁপছে। সুফিয়ান বলল, আগে সাবান দিতে হয়, ভুলে গেছিস? সুলেমান ক্ষীণ চোখে সুফিয়ানের চোখের দিকে তাকালো। সুফিয়ান বড্ড চালাক চতুর ছেলে বলে সে মেনে নিল। বলল, ভুলে গিয়েছিলাম। বক্স থেকে সাবান বের করে ফেনা তৈরি করলো। এরপর পুনরায় হাতে খুর তুলে নিল। বদ্র হাবল। লাল মিয়া দূর থেকে তাদের উপর অনুসরণ করছে। কখন সুফিয়ানের গলাটা কেটে ফেলবে সুলেমান। সুলেমান ধীরে ধীরে সুফিয়ানের দাড়ি কাটছে। কাটা প্রায় শেষ পর্যায়ে। সুলেমানের হাত কাঁপছে। ঘুরে একবার বদ্র ওদের দিকে তাকালো। ওরা ইশারায় বুঝালো, গলাটা জলদি কেটে ফেল। সুলেমান চোখ সরিয়ে এনে ওর কাঁপা হাতটা সুফিয়ান ধরে ফেলল থপ করে। বলল, এভাবে হাত কাঁপলে তো আমার গলা কেটে যাবে। দুঃখিত। সুলেমান বলল ভেজা কণ্ঠে। বাদ বাকিটুকু কাটার জন্য সুলেমান হাত বাড়াতেই সুফিয়ানের মুখটি দিকে তাকালো। কতটা মায়া ভরা চেহারা তার। তেমনি অন্যদের প্রতি মায়াশীল সুফিয়ান। ওদের ভালো কাজের পথ দেখিয়েছে। আর ওরা তাকে শেষ করে দেওয়ার পরিকল্পনা করছে। অনুতপ্ত হলো সুলেমান। সুলেমান মাটিতে লুটিয়ে বসে পড়ে। খুরটা ফেলে দেয়। হু হু শব্দ করে কান্না করলো। সুফিয়ান ওর কান্না দেখছে। গভীর নিঃশ্বাস ফেলে ঠোঁট বেঁকিয়ে হেসে নীরব কণ্ঠে বলল, তোরা গত দুদিন ধরে আমাকে মারতে চাইছিস। আমি আগেই টের পেয়েছি। বুঝতে পারছি। নিশ্চিতও ছিলাম। দেখছিলাম তোরা কিভাবে আমাকে মারার জন্য পথ তৈরি করিস। মৃত্যু আমার কতটা কাছে ছিল দেখ। খুর দিয়ে আমার গলাটা কেটে দিলেই আমি হয়তো মরে যেতাম। তাহলে মারলি না কেন? সুলেমান বিনয়ের সাথে বলল, আমাদের ক্ষমা করুন। আমরা বুঝতে পারিনি। বালপথ এত মূল্য বুঝিনি। মাফ করে দেন। এরপর থেকে আর কোনোদিন এরকমটা হবে না। সুফিয়ান একরাশ বেদনার আবা নিয়ে বলল, আমার কপালটাই এমন জিনিস তো, যাকেই বিশ্বাস করি সেই আমার বিশ্বাস ভেঙে চুরমার করে দিয়ে যায়। যার ভালো চাই সেই আমার ক্ষতি করার জন্য উঠে পড়ে লাগে। সুলেমান দু চোখ মুছে বলল, আমি আর কোনোদিন চুরি ডাকাতি করব না, কথা দিলাম। যে একবার বিশ্বাস ভাঙে তাকে দ্বিতীয়বার বিশ্বাস করা যায়? করেই দেখুন। আর কোনোদিন আপনার নির্দেশের বাইরে যাব না। সুফিয়ান অভিব্যক্তি পাল্টে বলল, দাড়ি বাকিটা কেটে দে।
সম্পূর্ণ করিসনি তো, ভালো দেখাবে না? সুলেমান অশ্রুসিক্ত নয়নে হেসে বলল, তার মানে বিশ্বাস করেছেন আমায়? বলেই খুশি মনে শৌচ কাজটা সেরে ফেলল। দূর থেকে দৃশ্যটা দেখলো বদরু, হাবলু, লাল মিয়া। ওরা একে অপরের ক্রোধের বিনিময় করলো। লাল মিয়া বলল, ওকে দিয়ে এই কাজ হবে না, আগেই বলেছি। এখন আর উপায় নাই, পালাতে হবে। সুলেমান নিশ্চয়ই আমাদের কথা বলে দিবে। চল, দ্রুত পালাতে হবে। আর এক মুহূর্ত থাকা যাবে না, তার হাতে পড়লে শেষ। বলে ওরা হাত থেকে দা, কাঁচি, কোদাল সব কিছু ক্ষেতের মধ্যে ফেলে দিয়ে দৌড়ে পালিয়ে যায়। অথচ ওদের কেউ দাওয়া করছে না, করবে বলে আগেই ওরা পদক্ষেপ নিল। সুফিয়ান সুলেমানকে বলল, আমি জানি তোরা আমার সাথে কাজটা করতে চাইছিস না। তোদের মনে হয় তোদের আমি আটকে রেখেছি, কিন্তু না, আমি চেয়েছিলাম তোদের সৎ পথে আনতে, হালাল উপার্জন করতে। কিন্তু আমার আশা পূরণ হয়নি। বলেই সুফিয়ান ঘরের ভেতরে চলে যায়। এরপর কিছু টাকা ও মুদ্রা নিয়ে বের হয়, যা ওদের পাওনার পরিমাণ থেকে বেশি। সুফিয়ান সেগুলো সুলেমানের হাতে দিয়ে বলল, আশা করি এতে তোদের পোষাবে। তারপরও যদি কম মনে হয়, তবে আবারও চাইলে চুরি ডাকাতি শুরু করতে পারিস। আমি নিজেকে ধরে নিলাম। সুফিয়ান নির্বিকার ভাবে কথাগুলো বলছে, চোখে জল ছুঁই ছুঁই। কিন্তু সে ইচ্ছে করে চোখের জল আড়াল করলো। বলল, আর হয়তো এমনিতেও তোদের সাথে দেখা হবে না, কিন্তু আমার আক্ষেপ থেকে যাবে। তোদের ভালো পথে আনতে পারিনি। সুলেমান বলল, আমি ভেবেছি আপনি হয়তো আমাদের ক্ষমা করে দিয়েছেন। কিন্তু আমি আপনার সাথেই কাজ করতে চাই। কথা বাড়াস না, চলে যা। আজ থেকে তোরা মুক্ত। বলে সুফিয়ান পিঠ ঘুরে তাকালো। সুলেমান হাতের টাকাগুলোর দিকে একবার, আরেকবার সুফিয়ানের দিকে তাকিয়ে চলে যায়। অন্যদিকে রশিদ তালুকদার বসে আছে অদ্যপুর থানাতে। তার সামনে বসে আছে দারোগা সাহেব, রশিদের পাশে বসা একজন চৌকিদার। রশিদের সামনে এক কাপ চা রাখা, তিনি খাচ্ছেন না। সকাল সকাল দারোগা সাহেব খবর পাঠিয়েছিল যত দ্রুত সম্ভব তিনি যেন থানায় আসেন। বড্ড বিরক্ত নিয়ে এসেছে সে। তিনি একজনকে বুদ্ধিমান লোক মনে করেন। অবশ্য গ্রামের সবাই তাই বলে স্বীকার করে। কোন বুদ্ধিমান লোক কোনো বুদ্ধিমান লোক সকাল সকাল কোনো কাজের জন্য দৌড়ঝাঁপ করাতে পারেন না, যা করবে নিরিবিলি। কিন্তু আজ তাকে তাড়া দিয়ে ডেকেছেন, দারোগার উপর রেগে আছেন। দারোগা সাহেব নিশ্চয়ই গর্দভ বুদ্ধিহীন। রশিদ ভাবনা থেকে বেরিয়ে বলল, কি জন্য ডেকেছেন? দারোগা সাহেব হাত দুটো টেবিলের উপর রেখে বেশ কিছুক্ষণ ঝিমালো, মাথা নিচু। রশিদের প্রশ্নের জবাব যেন তিনি ভেবেচিন্তে দিবেন। এরপর মাথা নিচু করে বললেন, আপনার গ্রামকে কি আগের মতো মনে হচ্ছে? এর মানে? রশিদ বুঝতে পারল না। এই ধরুন আগের মতো হই হুল্লোড়ের যে ব্যাপারটা, গ্রামের মানুষের কোলাহলের বিষয়টা, রাস্তায় বের হলেই বুড়ো জুয়ান বাচ্চাদের দেখাই যেত, আজকাল কিন্তু দেখা যাচ্ছে না। রশিদ ভেবে বলল, আমার ঘরের বাইরে কমই বের হওয়া হয়, তাই বাইরের খবর জানি না। পাশ থেকে চৌকিদার বলল, কিন্তু জমিদার বাবু, আশেপাশের খবরও রাখা উচিত। আপনি গ্রাম প্রধান, এইসব আপনার দায়িত্বের অন্তর্ভুক্ত। আমাকে জ্ঞান দেওয়ার জন্য এখানে আনা হলে আমি উঠছি। আমার যথেষ্ট জ্ঞান আছে। আর এত বছর ধরে আমি আমার জ্ঞান দিয়েই জমিদারি টিকিয়ে রেখেছি। দারোগা সাহেব বললেন, আপনি বোধহয় রেগে যাচ্ছেন, ভুল বুঝছেন। কিন্তু আসল কথা শুনলে হয়তো আপনি অবাক হবেন। আমরাও যখন বিষয়টি লক্ষ্য করেছি, আমরাও রীতিমতো অবাক হয়েছি। রশিদ ছড়ির উপর হাতের বর রেখে বলল, যা বলতে চাচ্ছেন সরাসরি বললেই ভালো। দারোগা সাহেব স্মিত হয়ে বলল, আমরা বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি গ্রামটা হঠাৎ করে নীরব হয়ে গেছে। আগের মতো গ্রামবাসীদের আনাগোনা দেখছি না। এরপর আমি আর চৌকিদার মিলে দূর দূর পর্যন্ত খোঁজ নেই এবং জানতে পারি অধিকাংশ গ্রামবাসীরা কোথাও চলে গেছে। বিষয়টি কি রকম জানেন? বলছি শুনুন। গ্রামের শেষ সীমান্ত থেকে শুরু করে ধীরে ধীরে আমাদের দিকেই অদৃশ্যভাবে কেউ তেড়ে আসছে। আর সে গ্রামকে ধীরে ধীরে মানবশূন্য করে ফেলছে। রশিদ আতঙ্ক প্রকাশ করলো। এরপর আবার চুপচাপ বসে রইল। চৌকিদার বলল, মানবশূন্য হওয়া বিষয়টি আমার কাছে অদ্ভুত লাগছে। এরপর না জানি আমাদেরও শূন্য করে ফেলে। মনে হচ্ছে জ্বর আমাদের দিকেই আসছে। আমরাই শেষ লক্ষ্য। দারোগা সাহেব চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। এরপর পায়চারি করতে করতে বলল,
আনন্দে ভরা গ্রাম হঠাৎ করে সর্বশান্ত হয়ে যাচ্ছে। আমার সংবিধানের জ্ঞান দিয়ে বলতে পারি, কেউ ইচ্ছা করে আমাদের গ্রামকে শূন্য করতে চাইছে। আর সে প্রায়ই সফল। তবে এই কাজ যেই করুক, সে সাধারণ কেউ নয়। তার পিছনে নিশ্চয়ই ক্ষমতাবান কেউ আছে। রশিদ হঠাৎ করে কাশি দিয়ে উঠল। হাত ছেড়ে ছড়িটা পড়ে গেল। দারোগা সাহেব একজন চাকরকে ডেকে জল চাইল। জল নিয়ে আসলে রশিদ ঠান্ডা জলটুকু পুরোপুরি খেয়ে ফেলল। তার কপালে ঘাম দেখা গেল। চৌকিদার বলল, আপনি ঘামছেন কেন?